রাজনীতি কাহাকে বলে, রাজনীতি কত প্রকার ও কি কি তা শিখিয়ে দিবে রুমিন ফারহানা আর মির্জা আব্বাসকে ডক্টর মোহাম্মদ ইউনূস। টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন। আমি দীপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না, দীপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না, সে এরকম ছেলেই না, যথেষ্ট ঘাটতার আসে। এসছে কেন? কৌশল। আমার সাথে সে ঝামেলা যাইতে চান, আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে, সে নিজে গোলাম ময়লা রনির মতো হারাই যাবে, এই জন্য সে আমার সাথে আসতে চায় না। তো আসলো, এসে তারপর আমার নিয়ে যা মনে চায়, আমাদের সবাই, আমি কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, আমাদের যা মনে চায় তাই বললো। এখন সে এই ঝুঁকিটা কেন নিল? এইটার পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে। ইলিয়াস আমার বিরুদ্ধে বললো, পিনাকি আমার বিরুদ্ধে বলবে, কনক সরোয়ার বলবে, সমস্যা হবে না। যেটা পেয়েছে এইটা বিশাল অঙ্কের, অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে। একদম ছোটবেলা থেকে ছাত্রলীগ, শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতেন, আবার শেখ হাসিনার প্রতিনিয়ত গালাগালিও করতেন। বুঝতে পারছেন, একসময় ওনার নামের সাথে বিকাশ একটা ট্যাগ ছিল, পরবর্তী সময় রাজনীতির বিবর্তনে সেই বিকাশ ট্যাগটা সরে গিয়া তারিখের উপর পড়ছে আবার এখন। হ্যাঁ, তো বুঝতে পারছেন, আমরা ভিপি নুরুল হক নূর সম্মান দিয়ে বলতে চাই, ভিপি নুরুল হক নূর ভাই এমন এক জায়গায় পাঙ্গা নিছে, যে স্ট্যাটাস দিছে, আমি হাসতেছি যে পরবর্তী সময় গোলাম মাওলা রনির জন্য গোলাম ময়লা রনি বানাই ফেলছিল সাংবাদিক ইলিয়াস। তারপরে হচ্ছে মানে যারে ধরে তার তো গোষ্ঠী সহ উদ্ধার করে, এটা মোটামুটি অনলাইনে সবাই জানা আছে। ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল, বিএনপিতে খুশির বন্যা বয়ে গেল। ঠিক ওই মুহূর্তে জামাত আর এনসিপি যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম, আমরা এখন নির্বাচন চাই না, আগে সংস্কার চাই, বিচার চাই, তারপরে নির্বাচন চাই, তাহলে কি হবে? আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আমরা কয়েকদিন ধরে কিছু মানুষের কার্যক্রম লক্ষ্য করছি, উদ্বেগের সাথে লক্ষ্য করছি, যে তারা ইনিয়ে বিনিয়ে, কিছু সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, এরকম অনেকেই দেখছি যে ইনিয়ে বিনিয়ে একটা জিনিস বোঝানোর খুব চেষ্টা করছে যে জিনিসটা খুবই হাস্যকর, বাংলাদেশে টো বলে কোনো কিছু নেই, ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কোনোদিন হয় নাই। এর সাথে আবার এমন কিছু রাজনৈতিক দলও এটাকে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গিয়েছে, যারাই এতদিন ধরে এই ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। তো ওই যে একটা কথা আছে না, যে যায় লঙ্কা সে হয় রাবণ, পরিস্থিতিটা অনেকটা এরকম। তো সুখ দেখলে দুঃখের কারণগুলো খুব দ্রুত ভুলে গেলে ওই সুখ কিন্তু বেশি দিন থাকে না, থাকবেও না। আমি একজনকে দিয়ে আজকে উদাহরণটা আপনাদেরকে দেবো। এটা ওনাকে দিয়ে যদি দেই, তাহলে মোটামুটি অন্যদের উদ্দেশ্যটা কি সেটা আপনারা নিজেরা যদি একটু চিন্তা করেন, ওইটার সাথে মিলালে সবগুলো বুঝে ফেলতে পারবেন। ভিপি নুরুল হক নূর এই দেশের উদীয়মান একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন। তো ছিলেন কেন বললাম, সেটা হচ্ছে যদি সম্মুখ যোদ্ধা হিসাবে চিন্তা করেন, আমাদের চেয়ে তিনি উৎকৃষ্ট মানের আওয়ামী বিরোধী একজন রাজনীতিবিদ বা যোদ্ধা, যেটাই বলেন, অনেক কিছু করেছেন। এবং তার প্রতিদানও বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে। অকুণ্ঠ ভালোবাসা, অপরিসীম ভালোবাসা নুরুল হক নূর পেয়েছেন। না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন। আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে, মানে একটা বিশেষ সংগঠন তারা করেছিল, আমি নিজেও বলছি ভাই ওদেরকে কিছু টাকা দেন। মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে, আমি নিজেও জানি, আমি নিজেও পার্টিসিপেট করেছি, আমার পকেট থেকে টাকাও দিয়েছি, তার পক্ষে কথা বলেছি, অনেক ভিডিওতে পোস্টে তার পক্ষে কথা বলেছি। তো উনি যেই ত্যাগ স্বীকার করেছিলেন সেটার জন্য উনি ওনার ভালোবাসাও পেয়েছেন। কিন্তু একটা জিনিস বলে রাখি, ভিপি নুরুল হক নূর তিনি একজন সাহসী মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সময়ে যেভাবে কথা বলেছেন, যেই মার খেয়েছেন, আমি নিজে হলেও, মানে মারার কিছু নাই, আমি নিজে হইলেও ওই ধরনের পরিস্থিতিতে ওইভাবে সামনাসামনি গিয়ে এই মারামারি মার খাওয়া এই পর্যন্ত টিকতাম কিনা আমি জানি না, কিন্তু তিনি সেটা করেছেন। বাট আরেকটা জিনিস বলে রাখি, পৃথিবীতে যত মানে চোর, বাটপার, ডাকাত, তারপরে প্রতারণার সাথে জড়িত যারা ছিনতাইকারী, সাহসী লোক কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু সাহসী আছে। মানে বেশিরভাগ চোর বাটপার এই একটু উশৃঙ্খল টাইপের, হিংস্র টাইপের, যাদের ভেতরে কোনো মনুষ্যত্ববোধ কাজ করে, এই ধরনের লোকজন কিন্তু আওয়ামী লীগ করে বেশি। তো সাহস আছে, মার খেতে পেরেছেন, এটা দিয়ে সবকিছু পরিমাপ করা যাবে না। তখনই যাবে যখন আপনার সবকিছু দেশের জন্যই হবে। একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপকে করে দেওয়া, কাতারে যায় তারপরে ব্যবসা করা, দুবাইতে গোল্ড স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেওয়া, এগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না, আপনার নিজের ফেম, নিজের জেদ, নিজের ক্ষমতা আপনার কাছে নেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন। আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই, এটা অস্বীকার করতে পারবেন। আপনি অস্বীকার করবেন, যে বলবেন যে আমি এটা দেখা করিনি, করতে পারবেন না। কেন করেছিলেন? কোন পরিস্থিতিতে? কোনো পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা, কিন্তু আপনি করেছেন।
আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু আর দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার, চেনার জন্য। ওইটাই এনাফ, গুড এনাফ। এখন এরপর আপনি রাজনীতি করছেন, আমি কিন্তু তেমন কিছুই বলছি না। আপনার মতো আপনি করেন, সব চিটার বাটপার দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে। আপনার মতো আরেকটা ছোট চিটা যোগ হইলো, সমস্যা কোথায়? কিছু সময় তো আপনি হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, গুড, করেন, কোনো সমস্যা নেই। হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আপনাদেরকে বলে রাখি, ওনার সাথে তো আমার এই মানে গতকালকে ওনার সাথে আমার টেক্সট চালাচালি হয়েছে। উনি টেক্সট পাঠিয়েছেন, একটা মেসেজ পাঠিয়েছেন, কি বলতে চাইছেন ওটা আমি শেষ অংশে বলছি আপনাদেরকে। তো ওনার সাথে ভালো সম্পর্ক। এর মাঝখানে একবার ওই যে মুসালের সাথে দেখা করার পরে আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম, উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় এটা নিয়ে। তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন। আমি চিন্তা করেছি খামাকে ওর সাথে ঝামেলা যাওয়ার দরকার নেই, ঝামেলা যায়নি। হঠাৎ করে এসে আপনি 2 দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউবার, ফেসবুকার এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি খোলা করার চেষ্টা করছে। এটা আপনি আরও 10 মাস আগে বলেন না কেন? তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন, বিভিন্ন প্রোগ্রামে ইয়ে দিতেন, লিঙ্কটিং দিতেন, তখনই বলতেন। তখন বললে বুঝতাম যে না, আসলে আমরা কোথায় দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই। আপনি সেখানে আরও কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ল অ্যান্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না? এবং আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে। এটা তো দোষের কিছু না। অথচ সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে আজকে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার কোনো মানে নাই। আজকে বিএনপির আমি জানি না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি? তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যাকে তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই যে একজন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমী। দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা। তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে। কথায় কথায় একে ওকে র ট্যাগ লাগায় দেয়। র ট্যাগ লাগায় দেয় মানে কি? আমরা তারেক রহমানের র বলছি নাকি? কারণ খালেদা জিয়াকে বলছি, ভারতের চর বলছি কখনো? সালাউদ্দিনকে কেন বললাম? ওই মির্জা আব্বাসের সাথে মির্জা আব্বাসে তো আমরা রয়ের লোক বলি নাই। ওই গোয়ারশ্বর চন্দ্র রায়, তারে রয়ের লোক বলি, এরে বলছি। ফখরুলে বলি। বিএনপিতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কেউ বলি না তো? ওই শামা ওবায়দরে বলছি। এদের বলি কেন? নিশ্চয় কারণ আছে। সবাই তো বলি না, আপনারও তো বলি নাই। আপনার বিরুদ্ধে যখন কথা বলছি তখন আপনি যে ওদের ওই অন্য দেশের গোয়েন্দা সংস্থার সাথে দেখা করেছেন, আপনারা কিন্তু আমরা রয়ের লোক বলি নাই তখনও। তো যাদেরকে বলি তাদের পেছনে নিশ্চয়ই কারণ আছে। সালাউদ্দিন সাহেব শিলংয়ে গেলেন, শিলংয়ে যায়, তারপরে সেখানে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলোর মধ্যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দেয়া, তারপরে তিনি বসেই করেন, লোকজনের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন, ছবি তোলেন, পোলাও কুরমা খায়, আবার পছন্দ মতো নারীও সাপ্লাই পায়, সবই পেয়েছে। তো কিছুই হয় নাই। দেশে আসার পরে আজকে 10 মাস আপনাকে যদি এইভাবে কোনো একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো, সেটা আপনার দেশে যারা যারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত, ওই দেশে যারা জড়িত, 2 পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না? 10 মাস হয়ে গেল। ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি, আপনার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যেটা, যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে, কি বিবরণ দিয়েছে, ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে। উনি অভিযোগ করেন নাই। অভিযোগ না করে তিনি চলে এসেছেন তার আইনজীবীকে নিয়ে, বলছে আমরা পরে করবো। অ্যান্ড ইটস বিন 10 মান্থস। এই 10 মাসের মধ্যে আমি সময় পান। আপনার 10 বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল, আপনি তাদের জন্য 10 মাসে এসে আপনার অভিযোগ নেই, কোনো আপনার তাদের ব্যাপারে ক্ষোভ নাই, আপনি সেটা গায়েব করে দিলেন। এখন আমি যখন এটা নিয়ে আলোচনা এলাম, আপনার ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন। এই ব্যক্তি বলেছেন যে উনি সময় পান না, এটা সালাউদ্দিন সাহেবের দোষ না। ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে, উনি সময় পান না, এই জন্য করা হয়নি, এটা মানুষ খাবে। তো ভিপি নুরুল হক নূর, উনি খুব কষ্ট লাগলো ওনার। ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হলো যে সামথিং ইজ রং দেয়ার। আমার এই গত কয়েকদিন আমি কয়েকজন মানুষের যেই মানে তাদের যেই কি বলবো যে কার্যক্রম, তৎপরতা, এগুলো দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন। আমি দীপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না, দীপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না, সে এরকম ছেলেই না, যথেষ্ট ঘাটতার আসে। এসছে কেন? কৌশল। আমার সাথে সে ঝামেলা যাইতে চান। আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে, সে নিজে গোলাম ময়লা রনির মতো হারাই যাবে, এই জন্য সে আমার সাথে আসতে চায় না। তো আসলো, এসে তারপর আমার নিয়ে যা মনে চায়, আমাদের সবাই, আমি কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, আমাদের যা মনে চায় তাই বললো। এখন সে এই ছবিটা কেন নিল? এইটার পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে। ইলিয়াস আমার বিরুদ্ধে বললো, পিনাকি আমার বিরুদ্ধে বলবে, কনক সারোয়ার বলবে, সমস্যা হবে না। যেটা পেয়েছে এটা বিশাল অঙ্কের, অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে। আরেকটা ছিল যে তারেক, এ হঠাৎ করে এসে বললো এরা তো ভাই কিছুই করতে পারেনি, সর্বোচ্চ কি পাবে? ধরেন বিএনপির সাথে যদি মিলে বিএনপি বলবো, ওকে বা তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম, ওইটা বলবে ভাই তোমার আমি করি, তোমার এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিব না, টেন্ডার দিব না। তারকে তো দিবে না, কেউ কোনো দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো, ওর একটা পাবে না, নূর হয়তো একটা পাইতে পারে, ওইটাও দিবে না। তো ও আমার পিছনে লাগলো, আমাদের নিয়ে কথা বললো, অথচ এরা সবাই কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক বজায় রাখে। মানে আমি এটা বলছি যে আমি বিশাল আকারে কোনো কিছু, এটা না, মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক, আমার সাথে ভালো একটা সম্পর্ক, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাই রাখা উচিত, তারা রাখেও। আমি দেশের বিরুদ্ধে যাইনি। তো হঠাৎ করে এসা
একসাথে আপনি লেগে গেলেন। সো আমরা তো জানি টাকা পয়সা কোত্থেকে আসে, কোত্থেকে টাকা পয়সা দিচ্ছে। আমরা তো বিক্রি হয়নি কারো কাছে, আপনারা বিক্রি হয়ে গেলেন। ওটা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন। এই বাটপার এর আগে একটা কাজ করেছিল। আমরা চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার। শেখ হাসিনা যখন তাকে ডেকেছিল গণভবনে ই হওয়ার পরে, তখন কিন্তু সে কিছু কথা বলেছিল সেখানে। সে কথাগুলো আগে শুনি, তারপরে আমরা পরে আলোচনায় যাই। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি। আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকাশগুলোতে, তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হচ্ছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা জিনিস হচ্ছে। সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন। আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও, আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা, সেই ভূমিকা অবতীর্ণ। আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তার কৃতিত্বের কথা আমরা শুনেছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহানা আপা আমরা রয়েছে, কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না, কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল, তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন। আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে, যেটা আমি আপা বলতে চাইনি, কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ আমি যদি করেছি সবাই আপা বলে, এই জন্য আমার মুখ থেকে ঘটনা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল। তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থায় আপনারা দেখেছেন যে আমার পরিবারের, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে, সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের। কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম, কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল, এই কারণে আমি অনেকটা আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো তো দেখিনি, তার কথা শুনেছি। আর তার গান যেটি আমি ক্লাস 5 একটা গান খুব ভালো লেগেছিল, আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল, ওখানে এরকম একটা গান ছিল, যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, তাহলে আমরা পেতাম জাতির পিতা বিশ্বপিত মহান নেতা, এরকম একটি গান। আর বঙ্গবন্ধুর প্রেমেতে সবাই পড়েছে। আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই 2.5 বছর বয়সে হারিয়েছি, আমি তো প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন কোনো রকম প্রোটোকল ব্রেক করে তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল, আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকার আগে তাকে সালাম করা। কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে, সেটা বিঘ্ন ঘটবে কিনা, এই জন্য আমি যাইনি। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি, সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি, আমি একটু আপনাকে সালাম করতে চাই। আচ্ছা, এই যে বক্তব্যটা সে দিয়েছে, এই বক্তব্যটা আপনারা শুনলেন। এই বক্তব্যটার কনক ভাই তার ইউটিউবে 2 দিন আগে আরেকবার দিয়েছে, ওটার লিঙ্ক আবার আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছিলাম। তো শেয়ার দেওয়ার সেটা আবার তার চোখে পড়েছে, পড়ার পরে সে সকাল থেকে কিন্তু আমি ভিডিও যখন রেকর্ড করছি, এটা হয়তো আপনারা কালকে দেখবেন, সে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে। আমি কনক ভাইয়ের সাথেই ছিলাম, অনেকবার ফোন দিয়েছে সে। তো আমরা অন্য আলাপে ছিলাম, ফোন টোন ধরা হয়নি। একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে, এইসব ইউটিউবাররা তার পিছনে আগেও লেগেছিল, সে পাত্তা দেয়নি, একটা পোস্ট করেছে সে তার ফেসবুকে। তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে, এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে, সে ব্যাখ্যা দিয়েছে। সে ব্যাখ্যায় সে বলেছে, কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি। ওই যে শেখ হাসিনার এখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল, সেটা ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা চলেন শোনা যাক। আমার কাছে ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, যে ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে। যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয়, এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয়, যার ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে। যে দেখেন খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী, তাকে জেলে নিয়েছে, বিএনপি নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে? সে যদি না যায়, এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে। তো এখন আমার মা নেই, তো আমার বাবা আসলে এক প্রকার আমার বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো, যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি, আমি তোদের কাছে কিছু চাই নাই, বলি নাই তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স। আমি তোর একটা অনুরোধ করি যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, গণভবনে যাও। উনি স্বাভাবিকভাবেই যে একজন মায়ের জাতি, তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা। আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিয়ে বড় করেছে। তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যাই যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে, সেটা আমার বাবার অনুরোধের কারণে। এবার আপনারা বলেন, তার এই যেটা সে বলেছে, এটাতে আপনারা সন্তুষ্ট কিনা আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন। দেখেন, তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে। বাবাকে আপনার কি মনে হয় বিপিন নূর যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয়, আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে।
রাজনীতি কাকে বলে, রাজনীতি কত প্রকার ও কি কি তা শিখিয়ে দিবে রুমিন ফারহানা আর মির্জা আব্বাসকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার মনে হয় খুব শীঘ্রই তাদের জন্য স্কুল খুলবে ডক্টর মোহাম্মদ ইউনূস। যেভাবে কথা বলছে রুমিন ফারহানা ভারতীয় মিডিয়াতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, এই কথাগুলোর জবাব ডক্টর মোহাম্মদ ইউনূস জবান দিয়ে দিবে না, কাজ দিয়ে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস জবান দিয়ে কারোর সাথে ফাইট করবে না, কারণ তার উপযুক্ত আর এমন কোনো ব্যক্তি নেই বাংলাদেশে যার সাথে তার কথা বা বক্তব্য দিয়ে ফাইট দেওয়া সে নিজেও অভ্যস্ত না। অপরদিকে আমেরিকার সাথে বাংলাদেশের যে সুসম্পর্কটা যেভাবে আছে, সেই সুসম্পর্ক নষ্টের জন্য মির্জা আব্বাস বললেন স্টার্লিং আমরা চাই না, স্টার্লিং এনেছে আরাকান আর্মির জন্য, বাংলাদেশের কোনো উপকারে আসবে না। প্রিয় দর্শক, আমরা সবাই জানি এই স্টার্লিং আমেরিকা থেকে এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রয়েছে গভীর সম্পর্ক। এই গভীর সম্পর্কের কারণে স্টার্লিং বাংলাদেশে এসেছে আধুনিক প্রযুক্তির সাথে আমরা যেন তাল মিলিয়ে ভারত, মায়ানমার সহ আশেপাশের আমাদের দুশ্মনদেরকে সহজে আমরা প্রতিরোধ করতে পারি। সেই কারণে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি, পাহাড়ি অঞ্চলগুলোতে আমাদের ইন্টারনেটের যে প্রবলেম, সেই ইন্টারনেটের প্রবলেমটা দূর করার জন্য স্পেশালি আমাদের যেই অঞ্চলগুলোতে ইন্টারনেট অ্যাভেলেবেল নাই, সেখানে সরকারি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যাতে করে সেই ইন্টারনেট ব্যবহার করে তাদের সবসময় সবকিছু কমিউনিকেশন, যুদ্ধের প্রস্তুতি, যেই ধরনের হুমকি আসুক সেগুলো যাতে করে কুইকলি তারা একে অপরের সাথে যোগাযোগ মেনটেন করতে পারে, সেই জন্য আনা হয়েছে সেই স্টারলিংকের ইন্টারনেট। প্রিয় দর্শক, দুশ্মনী বা বিরোধী করার সময় আমাদের চিন্তা করতে হবে আমরা কার সাথে দুশ্মনী করছি আর কার সাথে বিরোধিতা করছি, কার সম্পর্কে কথা বলছি। এখন আর কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রইল না, এটা চলে গেল আমেরিকার ইলন মাস্কের সাথে, এটা চলে গেল ডোনাল্ড ট্রাম্পের সাথে। ডোনাল্ড ট্রাম্প কোথায়, ইলন মাস্ক কোথায়, আর মির্জা আব্বাস কোথায়? প্রিয় দর্শক, আমরা দুঃখ পাচ্ছি যে বিএনপির মতো একটি বড় দলকে ধ্বংস করার জন্য এরকম মির্জা আব্বাস আর এরকম রুমিন ফারহানা দুজন থাকলেই এনাফ, এর চাইতে বেশি মানুষ লাগবে না। এর মাঝে তো আভ্যন্তরীণ সমস্যার জন্য দুদুভাই সহ আরো কয়েকজন আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিচ্ছেন। এখন ইলন মাস্কের স্টার্লিং নিয়ে মির্জা আব্বাস গতকাল যে বক্তব্যটা দিয়েছেন, যে বক্তব্যের প্রধান অতিথি ছিলেন তারেক রহমান, যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। প্রধানমন্ত্রী হওয়ার পরে সর্বপ্রথম সমর্থন কি ভারতের নিবেন না আমেরিকার নিবেন? আর আমেরিকার সমর্থন নিতে গেলে ইলন মাস্ক, যার নির্বাচনী ক্যাম্পিং এর প্রধান ব্যক্তি ছিলেন, আমরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সব ধরনের সবকিছুর প্রধানত ভূমিকা যিনি পালন করছেন, সেই ইলন মাস্ক হলেন স্টার্লিং এর মালিক। আর ইলন মাস্কের কথা ছাড়া ডোনাল্ড ট্রাম্প শোনা যায় যে টয়লেটও যান না। ডোনাল্ড ট্রাম্পের যে কোনো কার্যক্রম, যে কোনো কিছুর সবকিছু যেন ইলন মাস্কের হাতে কলমে লেখা, আর ভিতরেই ডোনাল্ড ট্রাম্প সব বাণিজ্য সবকিছু করে থাকেন। আমেরিকার বাণিজ্যের বেলায় নয়, বিশ্বের বাণিজ্যের মার্কেটে ইলন মাস্কের স্টারলিংকের কত কিছু। প্রিয় দর্শক, সেই ইলন মাস্কের বিরুদ্ধে মির্জা আব্বাসের মতন বিড়াল যদি বলে জঙ্গলের ভাগকে এই ভাগ তোর মতন তো আমিও মেও আর ফুট করতে পারি, তাহলে বিড়ালের সাথে যেরকম ভাগের যায় না, বিড়াল যেরকম বাঘের ধারে কাছে নয়, ওরকম বাংলাদেশের একজন ফুটপাতের ছোটখাটো ব্যবসায়ী যদি মনে করে বাংলাদেশের কোনো শীর্ষ ব্যবসায়ীর সাথে কন্টেস্ট করবে, আর বাংলাদেশে বসে মির্জা আব্বাস ইলন মাস্কের মতন ব্যবসায়ীকে অপমানজনক কথা বলা এবং এর খেসারত বিএনপিকে কতটুকু দিতে হবে, সেই ভয়টা আমি পাচ্ছি। আপনারা পাচ্ছেন কিনা? আপনারা আপনাদের মতামতটা আপনাদের মতো করে কেটিভি 24 এর কমেন্টস করে লিখবেন। প্রিয় দর্শক, আমি আজকে বলতে চাচ্ছি যে এই মানুষগুলা, যেই মানুষগুলা অত্যাধুনিক শিক্ষিত নয়, এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তারা কেন এরকম কঠিন বিষয়ে, যে বিষয়টা তারা নিজেরা বুঝেন না, সেই বিষয়ে কেন কথা বলতে যান? আর সেই বিষয়ে কথা বললেই তো থলের বিড়াল বের হয়ে আসে, তার অযোগ্যতাটা মানুষের সামনে প্রকাশিত হয় যে মির্জা আব্বাস স্টার্লিং কেন এসেছে, স্টার্লিং কি জিনিস। এটা কোনো মানে নতুন কোনো মিসাইল বা নতুন কোনো একটা অস্ত্র নয়, যেটা ডক্টর পিনাকি ভট্টাচার্য মস্কারি করে কালকা বলেছেন যে ইলন মাস্কের স্টার্লিং জিনিসটা কি, সেটাই মির্জা আব্বাস বুঝেন নাই। এবং না বুঝে উনি যে আতঙ্কিত স্টার্লিং নিয়ে, যেটা প্রযুক্তির দিক থেকে বাংলাদেশের দরকার, তরুণ সমাজের দরকার, বাংলাদেশের মেল ইন্ডাস্ট্রিজের উন্নয়নের জন্য দরকার, যারা মেল ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তাদের কাছে স্টার্লিংটা খুবই প্রিয় এবং খুবই প্রয়োজন। এক্সপেন্সিভ, যারা ব্যবহার করবে, তারা ব্যবহার করবে, এটা সাধারণ সকল মানুষের জন্য ব্যবহার করতে হবে। তো এটা বাধ্য নয় যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ স্টার্লিং ব্যবহার করতে বাধ্য, সরকার চাপিয়ে দিয়েছে এত টাকা দিতে হবে মাসে, এমনটা তো নয়। আমাদের দেশে এর আগে গ্রামীণ বিদ্যুৎ, এই সমস্ত কত কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, মিটার দেওয়া হয়েছে, মিটারে অটোমেটিক টাকা উঠছে। মানুষের কাছ থেকে আওয়ামী লীগ কিভাবে দুঃশাসন করে বিদ্যুৎ না দিয়ে টাকা ভিল নিয়েছে, সারা বাংলাদেশের 15.5 বছরের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা অনেক লাইভ টক শোতে আপনাদের সামনে কথা বলেছি। আর আজকে যখন ইলন মাস্কের ইন্টারনেট এনে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা যখন উপরের দিকে যাচ্ছি, আকাশের দিকে উঠছি, তখন মির্জা আব্বাস সাহেব হয়তোবা মন্ত্রী হবেন। ওনাকে যদি এই আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া ছাড়া আর বেঁচে থাকা
থাকার হয়তোবা কোনো রাস্তা উনি রাখবেন না, কারণ ওনার অজ্ঞতা গতকাল সারা বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে। বাংলা মিডিয়ায় যারা আমরা কথা বলছি সব জায়গা থেকে মির্জা আব্বাসের এই অযোগ্যতা নিয়ে কথা উঠছে। প্রিয় দর্শক, রুমিন ফারহানা এমন একটি টিভিতে ভারতে গিয়েছেন যেই টিভিটা সবসময় তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার করে, তারেক রহমান সন্ত্রাসী, তারেক রহমান 21শে আগস্টের গ্রেনেড হামলা সে করেছে, সে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, দুর্নীতিবাজ। সবসময় যেই চ্যানেলটা সবচেয়ে ভারতের 2-3টা চ্যানেলের ভিতরে একটা অন্যতম চ্যানেল, যেখানে সবসময় বাংলাদেশকে নিয়ে কুৎসা রটা, মিথ্যা রটা। দুদিন আগে তারা রটিয়েছে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বে ডক্টর ইউনূস বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, ফ্রান্সে আশ্রয় চেয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট আশ্রয় দিবে না বলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এইরকম প্রপাগান্ডা 2 দিন আগে যেই চ্যানেলে করেছে, সেই চ্যানেলে কেন রুমিন ফারহানা ভারতে গিয়েছে? রুমিন ফারহানাকে যদি আমরা কল করি বলবে ব্যস্ত, নতুবা টাকা না পেলে সে নাকি কোনো চ্যানেলে যান না, তার নাকি টাকার দরকার, টাকা ছাড়া কোনো চ্যানেলে কথাও বলেন না, 1 মিনিট সময়ও নষ্ট করেন না। প্রিয় দর্শক, সেই রুমিন ফারহানাকে তাইলে ভারত কত টাকা দিয়ে গত এই সময়ে, মানে বাংলাদেশের যখন একটা দুর্দিন যাচ্ছে সেনাবাহিনীর সাথে, আমরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভুল বুঝাবুঝি বিভিন্ন জায়গা থেকে সৃষ্টি করার চেষ্টা করেছিল, যেটাকে টেকেল দিয়েছে, ক্যারিসমেটিক কার্যক্রম করেছেন ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, আমরা জানতে পারলাম উনার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস আর সেনাবাহিনীর ভিতরে যে ভুল বুঝাবুঝি হয়েছে, ভুল বুঝাবুঝিটা কমিয়ে এনেছেন বিএনপির মেজর যিনি ব্যক্তি, বিএনপির যিনি সবার উপরে, বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে মিটিং করেছেন ডাক্তার শফিকুর রহমান। শোনা যাচ্ছে যে বাকি যারা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আছে তাদের সাথে কথা বলে একটি টেবিলে বসার ব্যবস্থা করেছেন। সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসেছেন, কথা বলেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কথা বলেই কিন্তু জাপানে চলে গিয়েছেন। উনি হয়তো আগামীকাল পর্যন্ত বাংলাদেশে ফেরত আসবে। তারপরে আবার এদিক থেকে চায়না থেকে 250 ব্যবসায়ী নিয়ে আসছেন 31 তারিখে চায়নার বাণিজ্য মন্ত্রী, তিনি থাকবেন 3 দিন বাংলাদেশে। 2 তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হয়তো বা জানাবে যে বিরোধী দলগুলা, রাজনৈতিক সকল দলের সাথে বসে উনি কি করছেন। সেটা বলার আগে, করার আগেই যদি অ্যাডভান্স বলে দেওয়া হয় যে আমরা ডিসেম্বর ছাড়া নির্বাচন মানি না, মানবো না, আমরা অসহযোগ আন্দোলনে চলে যাব, সহযোগিতা করব না। সহযোগিতা করব না বিপরীত উত্তরটা কি হয়? অসহযোগিতা। তাহলে বিএনপি যদি অসহযোগ আন্দোলন করে আর জামাত আর এনসিপি সহ অন্যান্য দলগুলা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করে, এরপরে কিন্তু নিজেদের ভিতরে ভাই ভাই আরেকটি বড় দ্বন্দ্ব তৈরি হবে দেশে। আর প্রিয় দর্শক, আমরা মনে করি বিএনপির মতন একটি বড় দল বিজ্ঞতার পরিচয় দিয়ে ডিসেম্বর থেকে জুন, মাঝখানে 6 মাসের জায়গায় এটা কি 3 মাসে কমিয়ে আনবে না 2 মাসে কমিয়ে আনবে? জামাত আমির যেরকম 2-3 মাসের একটি কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে রমজানের আগে অথবা পরে। প্রিয় দর্শক, সেই জায়গাগুলা সব রাজনৈতিক দলগুলা মিলেমিশে যদি সেই প্রস্তাবটাকে একসাথে বলে। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।